হ্যালো সবাইকে। সো এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপারের এখন হচ্ছে আমরা এমসিকিউ অংশটা দেখব। তো যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের যত টাইপ সম্ভব সবগুলো টাইপে আমরা দেখব, যাতে করে কোয়েশ্চেন যেখান থেকে আসুক আমরা যাতে কমন পাই। আর এই ক্লাসটা কিন্তু নিয়মিত অনিয়মিত দুইটা গ্রুপের জন্যই থাকবে, সো টেনশন করার কিছু নাই। যাদের প্রিপারেশন ভালো তাদের তো খুব ভালো একটা রিভিশন হয়ে যাবে, আর যাদের প্রিপারেশনের অবস্থা খারাপ বা বই পড়তে মন চাচ্ছে না তাদের কিন্তু এই ক্লাসের মাধ্যমে ভালো একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। তো চলো আমরা হচ্ছে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা দ্বারা শুরু করি। তো আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কোষ ও এর গঠন। তো এই চ্যাপ্টার থেকে আমাদের কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে, যে প্রথম যে টাইপটা তুমি এখানে দেখতে পাচ্ছ বা প্রথম যে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আদি কোষের ডিএনএর আকার কেমন। এটা কিন্তু বইয়ের প্রথম দিকেই আসলে লেখা ছিল। তো এটা হচ্ছে বৃত্তাকার, আদি কোষের ডিএনএর আকার হচ্ছে বৃত্তাকার। আরও কিছু ইনফরমেশন আমি হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি, যেহেতু বই পড়তে অনেকের একটু বিরক্ত লাগে, সো ইনফরমেশনগুলো একটু জেনে রাখতে হবে। যেমন প্রোটোপ্লাজমের পানির অংশ হচ্ছে 70 থেকে 90%। এরপর হচ্ছে কোষের অম্লত্ব ও খারত্ব নিয়ন্ত্রণকারী যে অঙ্গাণু সেটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। সো যে কোনো সময়ই তোমাকে আসলে এটা দিয়ে দিতে পারে। আচ্ছা, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক যদি বলে এটা হচ্ছে মাইসেলি। আর সাইটোপ্লাজমের যে অঙ্গাণু এটা হইল রাইবোজোম এবং আরেকটা হইল নিউক্লিয়াস। আর রাইবোজোমের কাজ হচ্ছে কি, যে প্রোটিন তৈরি করা বা সংশ্লেষণ করা। আর এটাকে কিন্তু আমরা ডিফারেন্ট নামেও দেখতে পারি, এটা হচ্ছে প্রোটিন তৈরির ফ্যাক্টরি। তোমাকে যদি বলে প্রোটিন তৈরির ফ্যাক্টরি কোনটা, তাইলে অ্যান্সার কী হবে, রাইবোজোম। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে যে সিমিলার টাইপের কোশ্চেন আসতে পারে। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের গঠন কেমন, এটা হচ্ছে 70S। আর ইলায়োপ্লাস্ট তেল বা স্নেহ জাতীয় পদার্থ সঞ্চয় করে। আর বর্ণহীন প্লাস্টিক যদি জিজ্ঞেস করে সেটা হবে হচ্ছে লিউকোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্টের শুষ্ক ওজনের কত শতাংশ লিপিড, 10 থেকে 20% কিন্তু হচ্ছে লিপিড। আচ্ছা, তো নেক্সট প্রশ্নে কী বলতেছে যে লাইপোকন্ডিয়ার কাজ কী। লাইপোকন্ডিয়া মানে কি, গলগি বডি। সো আমরা কিন্তু হচ্ছে এই নামটা দেখে কখনোই হচ্ছে আতঙ্কিত হয়ে যাব না, জাস্ট আমাদেরকে একটা কি আমাদের সমার্থক শব্দ ইউজ করেছে, আর কিছু না। সো লাইপোকন্ডিয়ার কাজ কি, কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করবে, অবশ্যই করবে। এরপর হচ্ছে শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে, হ্যাঁ করে। এরপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করে, অবশ্যই করে। তার মানে তিনটাই রাইট, অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বারটা, মানে ঘ নাম্বারটা 1, 2, 3। সো এখানে একটা জিনিস দেখো যে কাজগুলোও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি যখন বইয়ের মধ্যে কাজগুলো দেখবা সো সেগুলো কিন্তু একটু দেখে নিতে হবে। এই জন্য আমি হচ্ছে এই পিডিএফের মধ্যে সব কিছু রেখে দিয়েছি, যাতে করে তুমি জাস্ট এগুলো একটু রিভিশন দিলে তোমার কিন্তু হয়ে যায়। সো কাজগুলো একটু মনে রাখা কঠিন, বাট আমি যেহেতু তোমাদেরকে পড়াচ্ছি সো আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হবে। সো এখানে দেখো যে একদম আমি কাজগুলো ডিটেলে দিয়ে দিয়েছি। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা বলতেছে সেটা হইল ফন্টানা, একজন বিজ্ঞানীর নাম। তো ফন্টানা কর্তৃক আবিষ্কৃত কোষ মস্তিষ্কের অঙ্গাণুটি বৈশিষ্ট্য চাইছে। তো এই অঙ্গাণুটা কিন্তু ক্রোমোজোম। তো প্রথম যেটা বলতেছে ক্রোমোজোম সম্পর্কে, যে কোষে প্রোটিন সংশ্লেষণ কম হলে একাধিক থাকে, এটা কিন্তু হবে না। এরপর হচ্ছে প্রোটিন সংশ্লেষণ না হলে অনুপস্থিত থাকে, হ্যাঁ এটা হবে। এরপর হচ্ছে মেটাফেজে অদৃশ্য এবং টেলোফেজে দৃশ্যমান হয়, হ্যাঁ এটাও হবে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 2 এবং 3। আচ্ছা, তো এর পরের যদি প্রশ্নে যাই, কোষ ঝিল্লির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য, এটা হচ্ছে স্থিতিস্থাপক। কারণ তোমরা জানো যে কোষ ঝিল্লি এখানে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্যভেদ্য, লিপোপ্রোটিন, এগুলো কিন্তু আছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিস্তরী ঝিল্লি থাকে। তো আমরা কিন্তু হচ্ছে এই জিনিসগুলো একটু মনে রাখবো। আর কোষ ঝিল্লির অপর নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। যদি এখানে প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য থাকতো, সেম অ্যান্সারটাই কিন্তু আমাদের হতো। আচ্ছা, তো এখানে হচ্ছে পরবর্তী প্রশ্নে 2টা চিত্র দেওয়া আছে, বলতেছে যে 2টা চিত্র দিয়ে এ এবং বি উভয়ের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। তো তুমি যদি চিত্রগুলো লক্ষ্য করো, এখানে কিন্তু অসংখ্য নিউক্লিওটাইড আছে, আর এটা কিন্তু তুমি হচ্ছে অপশানে পাবা। সো অপশান টেস্ট করলেই কিন্তু অ্যান্সার মিলে যাবে। তো অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বারটা, মানে গ নাম্বারটা। এটা হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত। এছাড়াও নিউক্লিওটাইড সম্পর্কে আমি বেশ কিছু ইনফরমেশন দিয়েছি। আর নিউক্লিওটাইডের মধ্যে তোমরা জানো পেন্টো সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, এরপর হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকবে। সো এগুলো একটু জানতে হবে। এরপরে ওই সেম চিত্রটা দিয়ে বলতেছে যে উদ্দীপকের সংগঠিত প্রক্রিয়া এক্স এবং ওয়াইয়ের ক্ষেত্রে কি হবে। তো এখানে দেখো যে 2টা প্রক্রিয়া কিন্তু ঘটতেছে। তুমি যদি এই 2টা চিত্র বইয়ের মধ্যে লক্ষ্য করো তাহলে আমরা এখান থেকে দেখতে পারি কি, যে প্রক্রিয়া যে ওয়াইটা রয়েছে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টিআরএনএ বা ট্রান্সফার আরএনএর সাথে সংশ্লিষ্ট। তো অ্যান্সার কিন্তু এটাই হবে, অর্থাৎ অপশান টেস্ট করে কিন্তু আমাদের বুঝতে হবে কোনটা রাইট কোনটা রং। ওকে, পরবর্তী প্রশ্নে বলতেছে উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটি, এটা হচ্ছে গলগি বস্তু। নিচের কোনটিতে জৈব মুদ্রা উৎপাদিত হয়, এটার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কিন্তু কিছু ইনফরমেশন আছে, যেমন কোষের শক্তিঘর এটাকে বলা হয় পাওয়ার হাউস। তো এগুলো একটু জানতে হবে। আর কোষের মস্তিষ্ক বলা হয় কাকে, এটা হচ্ছে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। নিচের কোনটি সূচনাকারী কোডন, এটা হচ্ছে AUG, এটাকে আমরা ম্যাথিওনিনও বলতে পারি।
কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু? ডিএনএ বহন করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। পরবর্তী প্রশ্নে বলতেছে নিচের কোনটি স্টার্ট কোডন? সো ওই সূচনাকারী কোডনের মতোই, অর্থাৎ আমি আগে যেটা দেখাইলাম। তো জাস্ট এখানে আমরা কি করছি, প্রশ্নটা একটু ঘুরাই দিছি, এখানে স্টার্ট বলছি, ওখানে সূচনাকারী বলছি, এতটুকুই পার্থক্য, এর বেশি নাই। তো এটারও অ্যান্সার হবে হচ্ছে AUG। আচ্ছা, এখানে একটা চিত্র আছে, বলতেছে এ এবং বি প্রক্রিয়াটি সংঘটিত হয় যথাক্রমে কোথায়? এটা তোমরা বুঝতেই পারতেছো, এটা হচ্ছে নিউক্লিয়াস এবং হচ্ছে রাইবোজোমে। এরপরে ওই সেম চিত্রটা দিয়ে বলতেছে যে উদ্দীপকের প্রক্রিয়াসমূহের ক্ষেত্রে কোনটি সঠিক। তো তুমি যদি দেখো যে এই যে বি যখন আমাদের তৈরি হবে, তো এটা কিন্তু হচ্ছে ওই টিআরএনএর সাথেই সংশ্লিষ্ট। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে খ নম্বরটা। কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? আমরা জানি পিএইচ রক্ষা করে হচ্ছে কোষ গহ্বর, আমি কিন্তু তোমাদেরকে পড়াইছি এটা। সো এটা কিন্তু ওই যে উপরের ইনফরমেশনগুলোর মধ্যে ছিল। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে? আমরা জানি হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, এগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে। এরপরে দুইটা হচ্ছে চিত্র দেওয়া আছে। তো এখানে যে এম চিত্রটা, এটা কিন্তু হচ্ছে প্লাস্টিডের, আর প্লাস্টিডকে আমরা কিন্তু কোষের রান্নাঘর বলে থাকি। সো এটার অ্যান্সার হবে হচ্ছে রান্নাঘর। আচ্ছা, ওই সেম চিত্রটা দিয়ে আবার বলতেছে যে এন এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? তো এন হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখন মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কী কী আছে আমরা একটু দেখি, যে এর বহির্গঠন রক্ষণাত্মক এবং অন্তর্গঠন কর্মধারক, এই জিনিসটা কিন্তু ঠিক আছে, তার মানে এটা হবে। এরপর এর শুষ্ক ওজনের 90% প্রোটিন, এটা কিন্তু হবে না। এর মধ্যে 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম আছে, এটাও কিন্তু হবে, তার মানে হচ্ছে 1 এবং 3 অ্যান্সার, মানে বি নাম্বারটা। প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইকের মডেলের কোন অংশটি তরল? এটা হচ্ছে তোমার লিপিড অংশটা কিন্তু তরল থাকে। ক্রেবস চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে কিন্তু সম্পন্ন হয়। থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে কিন্তু আমরা থাইলাকয়েড দেখতে পাই। নিউক্লিয়াসের উপাদান কোনটি? এটা হচ্ছে ক্রোমোজোম। সো অপশন টেস্ট করে মিলিয়ে ফেলা যাবে। কোনটি পাইরিমিডিন বেস? তো পাইরিমিডিন বেস জেনে রাখবে, এটা হচ্ছে সাইটোসিন, আর এটা হচ্ছে ইউরাসিল। কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফ্যাগি হয়? অটোফ্যাগি হয় হচ্ছে লাইসোজোমের মাধ্যমে। আচ্ছা, এরপর একটা চিত্র দেওয়া আছে। তো এই যে এ যে অংশটার কথা বলতেছে, এটা কি? এটা কিন্তু হচ্ছে গ্রানাম। আমরা যদি হচ্ছে বই দেখি, বইয়ের মধ্যে কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে। সেরকম চিত্র থেকেও কিন্তু তোমাকে একটা অংশের নাম জিজ্ঞেস করতে পারে। ওকে, নেক্সট যে চ্যাপ্টারটা, কোষ বিভাজনে চলে এসেছি আমরা। স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলে? এটা হচ্ছে মেটাকাইনেসিস। তো এই যে স্পিন্ডল যন্ত্র নিয়ে যে কাহিনীগুলো আছে, এগুলো কিন্তু আমি এখানে ডিটেলে লিখে দিয়েছি যে মেটাকাইনেসিস কাকে বলে, কিভাবে কি হয়। সো এটা একটু দেখে নিতে হবে, কারণ মেটাকাইনেসিস থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলে? এটা হচ্ছে সিন্যাপসিস বলে। ক্লাসের মধ্যে একটু মেমোরাইজ করো, তাইলে আর এক্সট্রা করে পড়াশোনা করা লাগবে না। এর পরের প্রশ্নটা হচ্ছে মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়? এটা হচ্ছে টেলোফেজ। ওকে, এখানে একটা চিত্র দেওয়া আছে। তো চিত্রে বলতেছে যে উদ্দীপকের প্রক্রিয়াটি নিচের কোথায় সংঘটিত হয়? এটা কোথায় সংঘটিত হয় তোমরা জানো? এটা হচ্ছে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে কিন্তু সংঘটিত হয়, এটা বইয়ের মধ্যে কিন্তু দেয়াই আছে। ওকে, আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আছে, তো এখানেও কিন্তু সেম ওই আগের চিত্রটাকেই বলতেছে যে উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে জীবে কী ধরনের পরিবর্তন সাধিত হয়। সো আমরা জানি যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রকরণ সৃষ্টি হয়, অবভিয়াসলি এটা ঠিক আছে। এরপর হইল জিনের নতুন বিন্যাস হয়, এটাও ঠিক আছে। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়, এটা কিন্তু ঠিক নাই, তার মানে হচ্ছে 1 এবং 2 অ্যান্সার। সো এই যে জিনিসগুলো আছে তোমার, এগুলো কিন্তু একটু জানতে হবে, কারণ চিত্র থেকে কিন্তু অনেক সময় দিয়ে দিতে পারে। যেমন এখানে ক্রসিং ওভার দেখানো হয়েছে, এই ক্রসিং ওভারটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সো এই ক্রসিং ওভারের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে। মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়? এটা হচ্ছে টেলোফেজে অদৃশ্য হয়ে যায়। আর মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে? এটা হচ্ছে প্রোফেজ থেকে পানি বিয়োজন ঘটে। কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়? এটা হচ্ছে মেটাফেজে বিলুপ্ত হয়ে যায়। এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে এই যে কিউ, এখানে একটা মানে অংশের কথা জিজ্ঞেস করছে যে কিউ চিহ্নিত প্রক্রিয়াটি নিচের কোন ধাপে দেখা যায়? এটা কিন্তু হচ্ছে আমরা প্যাকাইটিন ধাপে দেখতে পাই। তুমি যখন বইয়ের মধ্যে প্যাকাইটিন ধাপটা খুলবা, তখন কিন্তু তুমি এই অংশটা দেখতে পারবা যে এখানে কিন্তু প্যাকাইটিন দশে ক্রসিং ওভার বা জিনের আদান প্রদানটা ঘটে থাকে। সো আমাদের কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। আর জাইগোটিন দশায় হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড় বাঁধে বা সিন্যাপসিস হয়ে থাকে। আচ্ছা, এখানে বলতেছে যে কিউ প্রক্রিয়াটির ক্ষেত্রে কি প্রযোজ্য, মানে ওই ক্রসিং ওভারের ক্ষেত্রে কী কী প্রযোজ্য? মাতৃগুণ সম্পন্ন জীব সৃষ্টি হয়, অবভিয়াসলি এটা হবে না। এরপর হইলো নতুন প্রকরণ সৃষ্টি হবে ক্রসিং ওভারের মাধ্যমে, আর জিনগত পরিবর্তন হবে, তার মানে হচ্ছে 2 এবং 3 হবে অ্যান্সার। সো এই বহুপদীগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়ে থাকে? সাইটোকাইনেসিস বলা হয়ে থাকে। কোন উপপর্যায়টিতে ক্রসিং ওভার ঘটে? এটা হচ্ছে প্যাকাইটিনে কিন্তু আমরা জানি ক্রসিং ওভার ঘটে, আমরা তো দেখেই আসছি কিছুক্ষণ আগে। মাইটোসিসের অ্যানাফেজ ধাপে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলো যে আকৃতির দেখায়, এটা হচ্ছে আমাদের ভি আকৃতির দেখায়। ওকে, আচ্ছা, নিচের কোন ধাপে ক্রোমাটিডগুলো
মেরুমুখী চলতে শুরু করে, এটা হচ্ছে অ্যানাফেজ ধাপে কিন্তু আমরা হচ্ছে মেরুমুখী চলনটা দেখতে পারি। প্যাকাইটিন উপপর্যায়ের ক্ষেত্রে কোনগুলো সঠিক? কায়াজমা সৃষ্টি করে, অবভিয়াসলি এটা ঠিক আছে। এরপর ক্রোমোজোমের টেট্রাট অবস্থা তৈরি হয়, এটাও কিন্তু ঠিক আছে। আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি, এটা কিন্তু হয় না এখানে। সো 1 এবং 2 হবে অ্যান্সার। কোনটিতে মিওসিস ঘটে? হচ্ছে জনন মাতৃকোষে কিন্তু মিওসিস ঘটে। আচ্ছা, এখানে দুইটা চিত্র দেওয়া আছে। তো চিত্র এতে বলতেছে যে এই প্রক্রিয়াটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, যেহেতু এটা ক্রসিং ওভার। সো এখানে পিতা এবং মাতা থেকে প্রাপ্ত ক্রোমোজোমের মধ্যে ঘটে, এটা ঠিক আছে। সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে, এটা ঠিক নাই। আর বংশগতীয় বৈশিষ্ট্যের মাধ্যমে ঘটে, এটাও কিন্তু ঠিক আছে। তার মানে 1 এবং 3 হবে হচ্ছে এটার অ্যান্সার। সেম চিত্রটা দিয়ে বলতেছে যে উদ্দীপক সংশ্লিষ্ট বিভাজনদ্বয়ের সাদৃশ্য কী? এটা হচ্ছে বংশরক্ষায় ভূমিকা রাখে, কারণ এটা হচ্ছে ক্রসিং ওভার। ওকে, নেক্সট প্রশ্নে যাই। ক্রোমোজোমীয় নৃত্য কোথায় দেখা যায় বা কোন দশায় দেখা যায়? এটা হচ্ছে প্রো মেটাফেজে দেখা যায়। বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মায়োসিসের কোন উপপর্যায়ে? হচ্ছে জাইগোটিনে আমরা কিন্তু বাইভ্যালেন্ট দেখতে পাই। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো ভি, এল, জে এবং আই এর আকার ধারণ করে? এটা হচ্ছে অ্যানাফেজ ধাপে। এখানে আবারও একটা চিত্র আছে, চিত্রে বলতেছে যে উল্লিখিত প্রক্রিয়ার ফলে কি হয়? জিনগত পরিবর্তন সাধিত হয়, এটা কিন্তু ঠিক আছে। এরপর জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়, এটাও ঠিক আছে। আর প্রজাতিতে আসে হচ্ছে বৈচিত্র্য, এটাও ঠিক আছে। তাহলে দেখো যে এই টপিকটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। এখানে আরেকটা চিত্র দিয়ে বলতেছে যে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তো এখানে উদ্দীপকের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে? তো এই প্রক্রিয়ার একমুখী বিক্রিয়া আছে 3টি, এটা ঠিক আছে। এরপর হচ্ছে এটি কোষের মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয় না, এটা কিন্তু কোষের মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয় না। আর এটাতে কিন্তু 2 অণু এটিপি খরচ হয়, এটাও ঠিক আছে। তার মানে 1 এবং 3 হবে হচ্ছে এটার অ্যান্সার। কোনটি মনোস্যাকারাইড? সো এখানে তুমি যদি অপশান টেস্ট করো, এখানে হচ্ছে রাইবোজ কিন্তু হচ্ছে মনোস্যাকারাইড। এনজাইমের প্রকৃতি কীরূপ? এনজাইমের প্রকৃতি হচ্ছে কলয়েড প্রকৃতির। আচ্ছা, ডিমের কুসুমে কোন ধরনের প্রোটিন থাকে? এটা হচ্ছে গ্লোবিউলিন থাকে। সো ডিমের কুসুম কিন্তু খাইতে হবে। আচ্ছা, এরপরে একটা স্ট্রাকচার দেওয়া আছে। তো বলতেছে যে উদ্দীপকে রয়েছে কী কী। তো এখানে তুমি যদি দেখো স্ট্রাকচারটা, এখানে কি তুমি গ্লুকোজ পাবা? অবভিয়াসলি। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ পাবা, ঠিক আছে। বিজারণ ক্ষমতা আছে, হ্যাঁ আছে। তার মানে 1, 2, 3 তিনটাই কিন্তু অ্যান্সার। ওই সেম চিত্রটা দিয়ে আবারও একটা কোয়েশ্চেন, যে উদ্দীপকটি কোনটির গঠনে ভূমিকা রাখে? এটা কিন্তু কোষ প্রাচীরের আমরা যে স্ট্রাকচারটা পাবো সেখানে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। সো বইয়ের মধ্যে ওই জিনিসটা দেওয়া আছে। তো আমি জাস্ট একটু তোমাদেরকে মনে করানোর জন্য এখানে লিখে দিয়েছি, তোমরা চাইলে একটু জিনিসটা দেখে যাইতে পারো। কার্বোহাইড্রেট এক ধরনের জৈব যৌগ যা উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ হিসেবে কাজ করে। পদার্থটি স্বাদহীন, পানিতে অদ্রবণীয় এবং এর কোনো পুষ্টিগুণ নাই। তো বলতেছে যে উদ্দীপকের উল্লেখিত পদার্থটি ব্যবহার করা হয় কোন কোন জায়গাতে? কাগজ শিল্পে ব্যবহার হয়, হ্যাঁ ঠিক আছে। আসবাবপত্র ব্যবহার হয়, এটাও ঠিক আছে। মানুষের খাদ্য তৈরিতে নো, মানুষের খাদ্য তৈরিতে কিন্তু এটা ইউজ করা হয় না। তার মানে 1 এবং 2 হবে অ্যান্সার। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের কোন ধাপে সিগনেট রিং পাওয়া যায়? আমরা কিন্তু এটা অ্যারিথ্রোসাইটিক সাইজোগনিতে সিগনেট রিং পেয়ে থাকি। একক সূত্রক ডিএনএ ভাইরাস কোনটি? এটা হচ্ছে কলিফাস। ধান গাছের ব্লাইট রোগের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আক্রান্ত জীবাণু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এটা কিন্তু হবে না, কারণ এখানে ধানের গাছের ব্লাইট রোগ বলতেছে। পাতায় ভেজা, অর্ধস্বচ্ছ এবং লম্বা লম্বা দাগের সৃষ্টি হয়, হ্যাঁ এটা কিন্তু বৈশিষ্ট্যের সাথে মিলছে। আর আক্রান্ত গাছের অধিকাংশ ধান চিটায় পরিণত হয়, এটাও কিন্তু ঠিক আছে। সো অন্য একটা রাইটারের ইনফরমেশন কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 2 এবং 3, মানে প্রথমটা ঠিক না, বাকি 2টা ঠিক আছে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ডিপ্লয়েড দশা কোনটি? এটা হচ্ছে ওসিস্ট। নিচের কোনটি ম্যালেরিয়া পরজীবীর ইরাথ্রোসাইটিক সাইজোগনি সংশ্লিষ্ট? এটা হচ্ছে ট্রফোজয়েট। আচ্ছা, পরবর্তী প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে। তো এখানে বলতেছে বি এবং ডি এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? সো এখানে কিন্তু ব্যাকটেরিয়া এবং প্লাজমিড দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কিন্তু হচ্ছে ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ প্লাজমিড কিন্তু ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্নে কিন্তু সেম চিত্রটা দিয়ে বলতেছে যে এ বি এর কোষে প্রবেশ করলে কি হবে? এই যে এ এর গঠন বি এর অভ্যন্তরে সম্পন্ন হবে এবং বি কোষটি কিন্তু বিদীর্ণ হয়ে যাবে। সো অ্যান্সার হবে হচ্ছে 2 এবং 3। নেক্সট প্রশ্নে যাই। ম্যালেরিয়া জীবাণুর কোন দশা মানুষের দেহে প্রবেশ করে? এটা হচ্ছে এসপ্রোজয়েট। কোনটি ভাইরাস ঘটিত রোগ? সো এই ভাইরাস ঘটিত রোগগুলো একটু জেনে রাখতে হবে। এটা হচ্ছে জলাতঙ্ক। ওকে, ভাইরাস জনিত কিন্তু আরও কিছু রোগ আছে, যেমন কুটি বসন্ত আছে, মামস আছে, ডেঙ্গু জ্বর আছে, জলাতঙ্ক রয়েছে। এখানে চিত্রটিতে এক্স যে অংশটার কথা বলা হয়েছে এটা কিন্তু তোমরা বইয়ে দেখেছো। তো এটা কি নির্দেশ করে? এটা হচ্ছে মেসোজোম, কারণ এখানে কিন্তু ভাঁজকৃত অংশ রয়েছে। তো ভাঁজকৃত অংশটাকে কিন্তু আমরা হচ্ছে কি বলতেছি? মেসোজোম বলতেছি। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, এখানে সেম চিত্রটা দিয়ে বলতেছে যে ওয়াই চিহ্নিত, অর্থাৎ এখানে প্লাজমিড নির্দেশ করছে। তো প্লাজমিডের জন্য কোনটা প্রযোজ্য হবে? জিন প্রকৌশলে ব্যবহৃত হয় প্লাজমিড, অবশ্যই হয়। এরপর হচ্ছে স্বল্প সংখ্যক জিন থাকে, এটাও ঠিক আছে। স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, এটাও কিন্তু ঠিক আছে। তার মানে 1, 2, 3 এটা কিন্তু অ্যান্সার।
কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? এটা হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েড। আচ্ছা, মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী দশা কোনটি? এটা হচ্ছে স্পোরোজয়েড। মানবদেহে আক্রমণকারী ম্যালেরিয়ার জীবাণুর প্রথম দশাটির নাম কি? এটা হচ্ছে স্পোরোজয়েড। তার মানে এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া আছে, বলতেছে পলাশ তীব্র জ্বরে আক্রান্ত, তার জয়েন্ট ও মাংসপেশিতে ব্যথা, চোখ লাল ও দেহে ফুসকুড়ি উঠেছে। বলতেছে পলাশ কোন অণুজীবটি দ্বারা আক্রান্ত? এখন পলাশের রোগ হয়েছে ডেঙ্গু, তাহলে অণুজীবটা হবে হচ্ছে ফ্লাভিভাইরাস। আচ্ছা, ওই সেম উদ্দীপকটা দিয়ে বলতেছে যে পলাশ যে রোগে আক্রান্ত হইল, রোগটি প্রতিরোধে কী কী করণীয়? প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করতে হবে, ঠিক আছে, আমরা তো ডেঙ্গু হলে প্যারাসিটামল খাই। এরপর হচ্ছে দিনের বেলায় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে, এটাও ঠিক আছে। এরপর বাড়ির আশেপাশে পানি জমতে দেওয়া যাবে না, এটাও ঠিক আছে। 1, 2, 3 তিনটাই কিন্তু অ্যান্সার। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের গ্যামেটোগনি কোথায় সম্পন্ন হয়? এটা কিন্তু হচ্ছে মশকির গ্রুপে, এটা কিন্তু হচ্ছে সম্পন্ন হয়। নেক্সট প্রশ্ন, কোনটি পাতা সদৃশ শৈবাল? এটা হচ্ছে আলভা। ওকে, ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? এটা হচ্ছে কাইটিন। ওকে, তো এই যে কাইটিন, সেলুলোজ, গ্লাইকোজেন, স্টার্চ, এগুলো সম্পর্কে একটু জেনে রাখতে হবে। কোন উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে পাইরোনেট থাকে? এটা হচ্ছে ইউলোথ্রিক্স। পরবর্তী প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে, তো বলতেছে যে বি যে অংশটা রয়েছে এটা কি? এটা কিন্তু হচ্ছে গিল। আমরা কিন্তু এটা বইয়েও দেখতে পারবো। আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, এতে প্রায় 10 লক্ষ লোক মারা যায়। রোগটির জীবাণু কোন জাতীয়? এটা কিন্তু হচ্ছে ছত্রাক জাতীয়। আচ্ছা, ওই সেম প্রশ্নটা আরেকটু বলতেছে যে রোগটির লক্ষণটা কি? তো রোগটির লক্ষণটা যদি আমরা দেখি যে পাতার কিনারায় পানি ভেজা দাগ থাকে, এটা কিন্তু ঠিক আছে। পচা দুর্গন্ধ বের হয়, এটাও ঠিক আছে। দাগের কিনারায় সাদা তুলার মতো মাইসেলিয়াম দেখা যায় না, এগুলো কিন্তু ইনফরমেশন বয়ে নাই। সো আমাদের 1 এবং 2 হবে অ্যান্সার। পরিবহন টিস্যু বহনকারী জীব কোনটি? এটা হচ্ছে টেরিস। পরবর্তীতে একটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে, বলতেছে একদল ছাত্র পথ চলতে চলতে মানুষের লিভার আকৃতি বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ দেখতে পেল। এই যে কিওয়ার্ড পেয়ে গেছি যে লিভার আকৃতি বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ, যাদেরকে উভচর উদ্ভিদও বলা হয়ে থাকে। এখন বলতেছে নিম্নের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকের উদ্ভিদগুলো প্রদর্শন করে? এটা অবশ্যই হবে থ্যালাস দ্যাগ্রো শাখা বিশিষ্ট। কারণ আমাদের কিন্তু কিওয়ার্ড দিয়ে দিয়েছে, জাস্ট হচ্ছে আমরা অপশানের সাথে মিলাবো। তন্ময় ক্লাসে আসার সময় তাদের বাগানের উঁচু বৃক্ষের শাখার উপরে জন্মানো একটা ছোট উদ্ভিদ নিয়ে এসে স্যারকে দেখালেন। স্যার বললেন এটা অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত। তন্ময় নিয়ে আসা উদ্ভিদটির নাম কি? তো এটা কিন্তু আমরা জানি টেরিস, কারণ হচ্ছে এটা কিন্তু অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত। ওকে, ওই সেম প্রশ্নটা পরবর্তীতেও বলা হয়েছে যে তন্ময়ের আনা উদ্ভিদের বৈশিষ্ট্য কী? তো আমরা যদি একটু বৈশিষ্ট্যগুলো দেখি, দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, ঠিক আছে। কাণ্ড রাইজোম জাতীয়, এটাও ঠিক আছে। কচি অবস্থায় পাতা কুণ্ডলিত, এটাও ঠিক আছে। 1, 2, 3 তিনটাই কিন্তু অ্যান্সার। এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছ, এম এবং এন। তো বলতেছে যে চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এখানে দেখো এম ও এন উভয়ই হচ্ছে নগ্ন বীজি উদ্ভিদে পাওয়া যায়, এটা ঠিক আছে। এরপর এম এ অ্যাপোফাইসিস ও এসপোরাঞ্জিয়া বিদ্যমান, এটাও ঠিক আছে। এরপর এন ঘনভাবে একত্র হয়ে স্ট্রোবিলাস তৈরি করে, এটা কিন্তু ঠিক নাই। তো দেখো এখানে কিন্তু ঘনভাবে স্ট্রোবিলাস তৈরি করবে না। 1 এবং 2 হবে অ্যান্সার। সাইকাস উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ কী নামে পরিচিত? এটা হচ্ছে মেগা স্পোরোফিল। মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের একটু দেখে রাখতে হবে, যেমন উপপত্র মুক্তপার্শ্বীয়, পুষ্প একক এবং সাধারণ উপবৃত্তিযুক্ত। সো এগুলো কিন্তু দেখে রাখলে আসলে ক্ষতি নাই। এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, আবার অনেক সময় এগুলো কিন্তু সিকিউতেও চলে আসতে পারে। সো এগুলোর বৈশিষ্ট্যগুলো জেনে রাখা উচিত। পরবর্তী প্রশ্নে ওই সেম উদ্দীপকটা অর্থাৎ এম এবং এন গ্রুপ দিয়েই বলতেছে যে এম গ্রুপের উদ্ভিদের মূলের অন্তর্গঠনের ক্ষেত্রে কোনটি সঠিক? তো তোমরা জানো যে এটার ক্ষেত্রে মজ্জা বৃহৎ এবং সুস্পষ্ট হবে। জবা ফুলের বৈশিষ্ট্য কোনটি? এটা হচ্ছে পরাগরেণু কণ্টকিত। আর মালভেসি গোত্রের উদ্ভিদ কোনটা? এটা হচ্ছে ঢ্যাঁড়স। ধানে কোন ধরনের ফল দেখা যায়? এটা হচ্ছে ক্যারিওপসিস। এখানে একটা চিত্র আছে, চিত্রটা এই যে পি যে জায়গাটার কথা বলতেছে, এটা কি? এটা হচ্ছে ডিম্বক। ওকে, পরবর্তী প্রশ্নে কিন্তু হচ্ছে আবার ওই সেম উদ্দীপকটা দিয়ে বলতেছে যে এ যে উদ্ভিদটাকে প্রতিনিধিত্ব করতেছে, তো তার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে? এটা হচ্ছে ভিন্নবাসী, ঠিক আছে। এরপর হচ্ছে শস্য ট্রিপ্লয়েড, এটা কিন্তু ঠিক নাই। কোরালয়েড মূল আছে, এটাও ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হচ্ছে 1 এবং 3। পোয়েসিয়া গোত্রের বৈশিষ্ট্য কোনটা? এটা হচ্ছে সর্বমুখ পরাগধানী। আচ্ছা, সর্ববৃহৎ শুক্রাণু বিদ্যমান নিচের কোন উদ্ভিদটিতে? তো এটা হবে হচ্ছে সাইকাস। মানে সর্ববৃহৎ কিন্তু আমরা সাইকাসেই হচ্ছে শুক্রাণু দেখতে পাই, রাইট। জবা ফুলের অমরাবিন্যাস কীরকম? এটা হচ্ছে অক্ষীয়। সাইকাসের শস্যে ক্রোমোজোমের সেট সংখ্যা কত? এটা হচ্ছে 1টা।
এখানে একটা চিত্র আছে, তো বলতেছে উদ্দীপকের নির্দেশিত অংশটি কি, এটা হচ্ছে মেগাস্পোরোফিল। পরবর্তী প্রশ্নে ওই সেম চিত্রটা দিয়ে বলতেছে যে উদ্দীপকটি যে উদ্ভিদকে নির্দেশ করে তার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, এটা কি হ্যাপ্লয়েড উদ্ভিদ, না। এরপর হচ্ছে পাতা পক্ষল যৌগিক, এটা ঠিক আছে। কোরালয়েড মূল বিদ্যমান, এটাও ঠিক আছে। তার মানে 2 এবং 3 হবে হচ্ছে অ্যান্সার। সাইকাসের বৈশিষ্ট্যগুলো একটু জানতে হবে, যেমন এটা হচ্ছে ট্রান্সফিউশন টিস্যুর উপস্থিতি এখানে দেখা যায়, ঠিক আছে। হ্যাপ্লয়েড শস্যের সৃষ্টি হয়, এটাও কিন্তু ঠিক আছে। সো রেণু প্রস্তুতা, এটা কিন্তু ঠিক নাই। তার মানে 1 এবং 2 অ্যান্সার। চিত্রটা দিয়ে একটা প্রশ্ন বলতেছে যে উদ্দীপক সংশ্লিষ্ট উদ্ভিদ কাণ্ডের ভাস্কুলার বান্ডেলের প্রকৃতি কীরকম হবে, এটা হচ্ছে সমপার্শ্ববদ্ধ। এটা কিন্তু বই একদম স্পষ্ট করে লাইন তুলে দেওয়া আছে। ধান কোন প্রকৃতির ফল, এটা হচ্ছে ক্যারিওপসিস। মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটা, এটা হচ্ছে উদ্ভিদের কচি অংশ মিউসিলাস পূর্ণ। একটা উদ্দীপক দেয়া আছে, প্রাথমিক মেসোজয়িক যুগের চিরসবুজ উদ্ভিদ যাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। উদ্ভিদটির প্রধান দেহ কোন ধরনের, এটা হচ্ছে স্প্রোফাইট। আচ্ছা, সেম প্রশ্নটারই বলতেছে যে শনাক্তকারী বৈশিষ্ট্য কী ওই উদ্ভিদটার। তো উদ্ভিদের যদি শনাক্তকারী বৈশিষ্ট্য দেখো, এটা হচ্ছে কোরালয়েড মূল বিদ্যমান এবং হচ্ছে পাতা পক্ষল যৌগিক। তার মানে 2 এবং 3 হবে অ্যান্সার। দ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কোন উদ্ভিদে থাকে, এটা কিন্তু হচ্ছে লাউয়ে আমরা হচ্ছে এটা দেখতে পাই। নিচের কোনটি মধ্যপর্দার রাসায়নিক উপাদান, এটা হচ্ছে পেকটিন। ফ্লোয়েম টিস্যুর নিউক্লিয়াসবিহীন কোষ কোনটা, এটা হচ্ছে সিপ কোষ। আর পেরিসাইকল স্তর হতে ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্র পর্যন্ত অংশের নাম কি, হচ্ছে স্টিলি। জাইলেম টিস্যুর আকৃতি ইংরেজি ওয়াই এবং ভি অক্ষের ন্যায় কোথায় হয়, এটা হচ্ছে একবীজপত্রী কাণ্ডে। আর মূলের পরিবহন কলাগুচ্ছ কী প্রকৃতির, এটা হচ্ছে অরীয় প্রকৃতির। রক্ষী কোষের উপস্থিতি নিচের কোথায় লক্ষ্য করা যায়, এটা হচ্ছে পানি পত্ররন্ধ্রে, এটা লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্নে বলতেছে লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলের উদাহরণ কোনটি, এটা হচ্ছে ড্রাসিনা। পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলে, এটা হচ্ছে মেসোফিল বলে। কোনটিতে হাইড্রাটোড থাকতে পারে, এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে পাতা। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, বহিত্বকে কিউটিকল উপস্থিত, ঠিক আছে। পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত, এটাও ঠিক আছে। পরিবহন টিস্যু বিক্ষিপ্তভাবে থাকে, এটাও ঠিক আছে। তার মানে 1, 2, 3 তিনটাই কিন্তু অ্যান্সার। আচ্ছা, নিচে একটা চিত্র দেয়া আছে, তো এই উদ্দীপকের যে চিত্র এখানে বলতেছে যে এমে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল আছে। আচ্ছা, এই সেম চিত্রটাতে আমাকে যদি বলে যে এই পি যে চিহ্নিত জায়গাটা রয়েছে এটাকে কি বলবো আমরা, এটাকে আমরা বলবো হচ্ছে ক্যাম্বিয়াম, ওকে। আর যদি এখানে হচ্ছে এই যে এম চিত্রটাতে কিউ পরিবহন কলার বৈশিষ্ট্য জানতে চায়, তো বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। ট্রাকিট থাকে, অবশ্যই থাকবে। এরপর হচ্ছে পানি এবং খনিজ লবণ পরিবহন করবে, এটাও কিন্তু ঠিক আছে। খাদ্য পরিবহন করবে না, খাদ্য কিন্তু ফ্লোয়েম পরিবহন করবে। সো সেক্ষেত্রে কিন্তু 1 এবং 2 হচ্ছে অ্যান্সার। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ কোনটা, মজ্জা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ, কারণ বাকিগুলো কিন্তু না। সো অপশান টেস্ট করলে কিন্তু হচ্ছে আমরা অ্যান্সার পেয়ে যাব। কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পাবে, এটা হচ্ছে প্লেট। নিচে একটা চিত্র আছে, বলতেছে যে এই উদ্দীপকের এ চিহ্নিত অংশটির নামটা কি, এটা হচ্ছে মেটাজাইলাম। আর এই মেটাজাইলামের যদি তোমাকে বৈশিষ্ট্য বলে তাহলে হচ্ছে আমরা কি দেখতে পাই, পানি এবং খনিজ লবণ পরিবহন করে, ঠিক আছে। প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করে, নো। খাদ্য কিন্তু হচ্ছে ফ্লোয়েম পরিবহন করবে, সো জাইলামের এখানে কাজ নেই। তো এরপর হচ্ছে কোষীয় উপাদান ট্রাকিয়া, এটা কিন্তু ঠিক আছে। তার মানে 1 এবং 3 হবে অ্যান্সার। নেক্সট প্রশ্নতে যদি আমরা যাই, এখানে বলতেছে উদ্ভিদ দ্বারা সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় কোন আয়ন, এটা হচ্ছে সালফেট, SO4 2-। সো এটা একটু দেখে রাখো। আর এখানেও বেশ কিছু কাহিনী আছে, যেমন পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, নাইট্রেট আয়নগুলো চার্জ বা চার্জের বিন্যাস এমনভাবে থাকে যা কোষ প্রাচীরের সাবিকর্ষণ সৃষ্টি করে বা আকর্ষণ তৈরি করে, ফলে এরা অপেক্ষাকৃত কিন্তু দ্রুত শোষিত হয়। সো দ্রুত যদি শোষিত হওয়ার কথা বলে তাহলে কিন্তু আমরা হচ্ছে এই আয়নগুলোর নাম একটু মনে রাখবো। ক্লোরোপ্লাস্ট সাহায্য করে কিসে, ক্লোরোপ্লাস্ট সাহায্য করবে হচ্ছে ফটো রেসপিরেশন ঘটাতে। এখানে বলতেছে যে 1 অণু গ্লুকোজ থেকে যদি 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তাহলে প্রক্রিয়াটি কি, প্রক্রিয়াটি হচ্ছে গ্লাইকোলাইসিস। আর এই গ্লাইকোলাইসিসের বিক্রিয়াসমূহ কোথায় ঘটে, এটা ঘটে হচ্ছে সাইটোপ্লাজমে। নিচের কোন উদ্ভিদে ক্র্যাঞ্চ অ্যানাটমি দেখা যায়, এটার অ্যান্সার কিন্তু হচ্ছে ভুট্টা। ভুট্টাতে কিন্তু আমরা এই ক্র্যাঞ্চ অ্যানাটমি দেখতে পাই। এছাড়া হচ্ছে C4 উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে, যেমন হচ্ছে C4 উদ্ভিদের পাতায় মেসোফিল এবং বান্ডেল শীট 2 ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান। এছাড়া হচ্ছে C4 উদ্ভিদে উচ্চ তাপমাত্রায় মানে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সালোক সংশ্লেষণ কিন্তু এখানে ঘটে। আর কার্বন ডাইঅক্সাইডের অপেক্ষাকৃত কম ঘনত্বে C4 গতিপথ চলতে পারে, ঠিক আছে। সো এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো একটু জেনে রাখতে হবে।
পরবর্তী প্রশ্নে তোমরা হচ্ছে একটা প্রবাহ চিত্র দেখতে পাচ্ছ যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, তারপর অ্যাসিটাইল কোয়ে, দেন হচ্ছে আমাদের কি সাইট্রিক অ্যাসিড, অক্সালো অ্যাসিড, এইভাবে চলতেছে। তো বলতেছে যে এই যে পি ধাপের ক্ষেত্রে আসলে কোনটা প্রযোজ্য? তো এখানে কি গ্লুকোজের আংশিক জারণ ঘটে? অবশ্যই ঘটে। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? না। এরপর হচ্ছে দুটা এটিপি এবং হচ্ছে দুইটি NADH+H+ উৎপন্ন হয়? হ্যাঁ। তার মানে 1 এবং 3 হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, আমরা যদি সেম কোশ্চেনটাকে একটু ডিফারেন্টভাবে চিন্তা করি যে পি এবং আর উভয়ের ক্ষেত্রে কোনটি সাদৃশ্য রয়েছে, তুমি যদি দেখো এখানে হচ্ছে সবাত শ্বসনের পর্যায়টাই কিন্তু সাদৃশ্য রয়েছে। মূল দ্বারা কোন খনিজ আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়? এটা হচ্ছে পটাশিয়াম আয়ন। আর কোন আলোতে সালোক সংশ্লেষণের হার সর্বোচ্চ? এটা হচ্ছে লাল আলোতে। সবাত ও অবাত উভয় শোষণের প্রথম ধাপ কোনটি? হচ্ছে গ্লাইকোলাইসিস। C3 চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহণকারী যৌগটির কত কার্বন বিশিষ্ট? এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। শ্বসনের কোন ধাপে অক্সিজেন ব্যবহৃত হয়? এটা যদি আমরা হচ্ছে একদম ডিরেক্ট অ্যান্সার করতে চাই, এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট তন্ত্রে। নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট? এটার অ্যান্সার হবে হচ্ছে নাইট্রোজেন। আর কোনটি অ্যানায়ন হিসেবে শোষিত হয়? ক্লোরিন কিন্তু হচ্ছে অ্যানায়ন হিসেবে শোষিত হয়। কোন উদ্ভিদে ব্যান্ডেলশীট ক্লোরোপ্লাস্ট বিদ্যমান? এটা হচ্ছে আখে। লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায় কোন উদ্ভিদে? এটা হচ্ছে করবিতে। কোন উদ্ভিদে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? এটা হচ্ছে আখে বা সুগার ক্যানে। এখানে বলতেছে যে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট এই বিক্রিয়া কোন এনজাইম দ্বারা প্রভাবিত হয়? এটা কিন্তু হচ্ছে আইসোমারেজ এনজাইম দ্বারা প্রভাবিত হয়। অক্সালো অ্যাসিডিক অ্যাসিডে কার্বন সংখ্যা কতটি? হচ্ছে 4টি। এখানে একটা হচ্ছে আমার উদ্দীপক দেয়া আছে, বলতেছে পাতা এবং উদ্ভিদের সবুজ অংশে অর্ধচন্দ্রাকৃতির 2টি কোষ দ্বারা বেষ্টিত সূক্ষ্ম ছিদ্রপথ দেখা যায়। এদের স্ফীত অবস্থায় উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ শারীরতাত্ত্বিক প্রক্রিয়া ঘটে। তো বলতেছে যে উদ্দীপকের কোষ দুটির স্ফীত অবস্থার জন্য প্রয়োজন কি? তো আলোক বর্ণালীর নীল অংশ, এটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। হচ্ছে পটাশিয়াম আয়ন কোষে প্রবেশ করে? হ্যাঁ করে। হাইড্রোজেন আয়ন কোষ থেকে বের হয়ে যায়? এটাও কিন্তু সঠিক। তার মানে 1, 2, 3 তিনটাই কিন্তু অ্যান্সার। তার পরবর্তীতে ওই সেম প্রশ্নটাই বলতেছে যে উদ্দীপকের শারীরতাত্ত্বিক প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? এটার অ্যান্সার হবে হচ্ছে উদ্ভিদকে কিন্তু শীতল রাখে। ওকে, যেহেতু সালোক সংশ্লেষণের প্রক্রিয়াগুলো বর্ণনা করা হয়েছে, সো এখানে কিন্তু আমরা এটা ডিরেক্ট অ্যান্সার দিতে পারি। উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে কোনটি মাইক্রোমৌল? মাইক্রোমৌল হচ্ছে বোরন। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ পোড়ালে কত অণু এটিপি খরচ হয়? 2টি এটিপি খরচ হয়। এখানে একটা চিত্র আছে, তো এই চিত্রটা তোমরা বইয়ে দেখছো। তো এই যে পি যে অংশটা রয়েছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে পত্ররন্ধ্র। পরবর্তী প্রশ্নে তোমাকে সেম প্রশ্নটা দিয়েই বলতেছে যে এই পত্ররন্ধ্রের কাজ কি। তো আমরা কাজগুলো যদি একটু দেখি, সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ করে, এটা সঠিক। শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, এটাও সঠিক। পানি বাষ্পাকারে বের করে দেয়, এটাও সঠিক। তার মানে 1, 2, 3 সবই কিন্তু অ্যান্সার। নিচের কোনটি গর্ভপাত পুষ্প? এটা হচ্ছে আমরা বলতে পারি জবা। এখানে দুইটা হচ্ছে চিত্র দেয়া আছে, এম এবং এন। তো বলতেছে যে এম এর পি অংশ কোনটা? তো এম এর যদি আমি এই যে উপরের অংশটা পি অংশটা দেখি, এটা কি হবে? এটা হচ্ছে অ্যাপোফাইসিস। পরবর্তী প্রশ্নে বলতেছে যে গোল আলুর অঙ্গজ প্রজনন অঙ্গ কোনটি? এটা হচ্ছে কাণ্ড। নিষেকের পর সেকেন্ডারি নিউক্লিয়াসের পরিবর্তিত রূপ কোনটা? এটা হচ্ছে শস্য। এর পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, এখানে একটা চিত্র দেয়া আছে, এই দেখো নিচের যে অংশটা বি অংশটার কথা বলতেছে যে বি অংশটা কি? বি অংশটা কিন্তু হচ্ছে পুংগ্যামিট। নিম্নের কোনটি পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে? খুবই কমন একটা প্রশ্ন, এটা হচ্ছে পাথরকুচি। এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই জানি। কোনটি আণবিক কাঁচি নামে পরিচিত? এটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম কিন্তু আণবিক কাঁচি নামে পরিচিত। একটি জিনের বহু সংখ্যক হুবহু কপি তৈরি করাই কি? এটা হচ্ছে জিন ক্লোনিং। আর নিচের কোন প্রযুক্তি প্রয়োগ করে জীবের জিনোটাইপের পরিবর্তন ঘটানো যায়? এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। নিচের কোনটির মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায়? আমরা কিন্তু পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করতে পারি। টিস্যু কালচার প্রযুক্তির উদ্ভাবককে? এটা হচ্ছে হ্যাবারল্যান্ড। এর পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিতে ব্যবহৃত এনজাইম কোনটা? এটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়ার জন্য এক্সপ্ল্যান্ট হিসেবে কোনটি ব্যবহার করা হয়? পরাগরেণু ব্যবহার করা হয়। কোনটি প্রাচীন জৈব প্রযুক্তি? এটা হচ্ছে দই তৈরি। তুমি যদি অপশান টেস্ট করো তাইলে পেয়ে যাবা। জিনোম সিকোয়েন্স কোথায় প্রয়োগ করা হয়? অপরাধী শনাক্তকরণে, এটা ঠিক আছে। ক্যালাস সৃষ্টিতে, না এটা ঠিক নাই। জিন থেরাপিতে, এটাও কিন্তু ঠিক আছে। তার মানে 1 এবং 3 হচ্ছে এটার অ্যান্সার।
কোন ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং প্রয়োগ করা হয় ওই যে সেম অপরাধী শনাক্তকরণে, এই কোয়েশ্চেনটা একদম ডিরেক্টও থাকতে পারে, আবার কিন্তু ওই বহুপদী আকারেও থাকতে পারে। কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়, এটা হচ্ছে রেস্ট্রিকশন। আচ্ছা, এখানে একটা চিত্র দেয়া আছে, বলতেছে যে এই এ চিহ্নিত অংশটার নাম কি, এটার নাম কিন্তু আমরা জানি প্লাজমিড, এটা কিন্তু আমরা আগেও একবার পড়ছিলাম। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে কিন্তু ওই প্লাজমিডটারই আমার বৈশিষ্ট্য জানতে চাইছে, তো এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। বেশি সংখ্যক জিন ধারণ করে না, এটা কিন্তু খুব অল্প সংখ্যক জিন ধারণ করে, এই জন্য প্রথমটা হবে না। দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে, হ্যাঁ থাকে। সংরক্ষণশীল প্রক্রিয়ায় প্রতিলিপন করে, এটাও কিন্তু হবে। তার মানে 2 এবং 3 হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নটাতে বলতেছে যে কোনটি প্রাচীন জৈব প্রযুক্তি, এটা হচ্ছে অ্যালকোহল সৃষ্টি। প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা, এটা হচ্ছে ইহা বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু, আমি যেটা তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখাইলাম। বিটি বেগুন উৎপন্ন করার জন্য কোন অণুজীবটি ব্যবহার করা হয়, এটা হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। কোন দেশটি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে শ্রীলঙ্কা। তোমাদের যে ওখানে একটা ছক আছে ওটার মধ্যে তুমি কিন্তু দেখতে পারবা ওরিয়েন্টাল অঞ্চল বললে তোমাকে কিন্তু এই যে বেছে নিতে হবে দেশগুলো। বাংলাদেশ নিচের কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলের আওতাভুক্ত, এটা হচ্ছে ওরিয়েন্টালি আমাদের কিন্তু বাংলাদেশ রয়েছে। কোনটি ইনসিটু সংরক্ষণ, এটা হচ্ছে ইকো পার্ক। পরবর্তী প্রশ্নে বলতেছে যে ম্যানগ্রোভ বনের উদ্ভিদ কোনটা, এটা হচ্ছে হ্যারিটিয়েরা ফর্মিস। তো এই ছিল আমাদের হচ্ছে এমসিকিউ। তো তোমাদের কাজ হবে এগুলোকে তোমরা হচ্ছে বারবার মেমোরাইজ করবা এবং পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত এই জিনিসগুলাই হচ্ছে তোমরা বারবার প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবা। সো দেখা হচ্ছে নতুন ক্লাসে। ধন্যবাদ সবাইকে।